হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথ গুরুকুল। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। জুন মাসের তৃতীয় সপ্তাহে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেইগুলো নিয়ে আজকের আমাদের ক্লাস। চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এরকম ভিডিও যাতে তোমরা সহজেই পেতে পারো। চলো শুরু করি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন। সম্প্রতি 30 বছর পর ভারতের কোন অঞ্চলে ইউরেশিয়ান ভোঁদড় দেখতে পাওয়া গেছে? ইউরেশিয়ান ভোঁদড়, যার নাম হচ্ছে ওটার। ওটার ভোঁদড়ের ইংরাজি হচ্ছে ওটার। তো ইউরেশিয়ান ওটার এটা দেখতে পাওয়া গেছে কোন অঞ্চলে? কাশ্মীর উপত্যকায়। কাশ্মীর উপত্যকায় ইউরেশিয়ান ওটার দেখতে পাওয়া গেছে 30 বছর পর। টুরেট সিনড্রোম। টুরেট সিনড্রোম কোন ধরনের ব্যাধি যা সম্প্রতি সংবাদে দেখতে পাওয়া গেছে? আচ্ছা, এটা এক রকমের স্নায়বিক ব্যাধি। স্নায়ুর সমস্যা তৈরি হলে এই রকমের সিনড্রোম দেখতে পাওয়া যায়। মূলত 2 বছর থেকে 14 বছর বয়সী বাচ্চাদের, 2 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের বা প্রাপ্তবয়স্ক নয় এরকম ছেলে মেয়েদের এই রকমের রোগের প্রাদুর্ভাব দেখতে পাওয়া যায়। শিক্ষা উপকরণ সরবরাহের জন্য ডাক বিভাগ কর্তৃক চালু করা নতুন ডাক পরিষেবার নাম কি? এটা নতুন একটা পরিষেবা চালু করেছে ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস, যেখানে হচ্ছে আমরা যারা ছাত্রছাত্রী রয়েছি তারা যখন কোনো কিছু উপাদান পাঠাবো, বইপত্র থেকে নোটস, এই সমস্ত জিনিস পাঠানোর জন্য বা কারো অ্যাডমিট কার্ড, এই সমস্ত জিনিস আসার জন্য একটা নতুন পরিষেবা চালু করেছে পোস্টাল ডিপার্টমেন্ট। তার নাম হচ্ছে জ্ঞান পোস্ট। জ্ঞান পোস্ট। সম্প্রতি খবরে দেখা গেছে লেক ন্যাট্রন। লেক ন্যাট্রন কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত? আচ্ছা, লেক ন্যাট্রন হচ্ছে একটা হ্রদ, খুব বিখ্যাত হ্রদ। সেটা মূলত তানজানিয়া এবং কেনিয়া, এই তানজানিয়া ও কেনিয়ার মাঝ বরাবর এই হ্রদটি অবস্থিত। নামটা অবশ্যই মনে রাখবে, লেক ন্যাট্রন। কোন সংস্থা রুদ্রাস্ত্র তৈরি করেছে? রুদ্রাস্ত্র কি না একটি হাইব্রিড ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং মনুষ্যবিহীন বিমানযান। তাহলে VTOL, ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বিমানযান। তো এই মনুষ্যবিহীন বিমানযানটা তৈরি কে করেছে? তৈরি করেছে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড। সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড বা SDAL। SDAL, ওকে। বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো বা AAIB, এটি কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত একটি সরকারি সংস্থা? সম্প্রতি আমরা জানি যে আহমেদাবাদে বিমান দুর্ঘটনা ঘটেছে এবং সেই সংক্রান্ত তদন্তের জন্য একটা সংস্থা অলরেডি আমাদের দেশে প্রতিষ্ঠিত রয়েছে, যারা হচ্ছে এই রকমের কোনো ঘটনা যদি ঘটে, ইনসিডেন্ট ঘটে, তাহলে সেইগুলোকে তদন্ত করে দেখার জন্য তারা কাজ করে। তো এই যে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো, এদের মূল দপ্তর, যে দপ্তরের অধীনে এটা পড়ে, সেটা হচ্ছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট, এখানে এর অধীনেই এই বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থা বা AAIB এই দপ্তরটি অবস্থিত। টোটাপুরি। টোটাপুরি আম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আম। যেমন আমরা হিমসাগর আম খাই, ফজলি খাই, সেরকমই টোটাপুরি একটা খুব গুরুত্বপূর্ণ আম। তো এটি সম্প্রতি খবরে এসেছে কেন না, খবরে আসার কারণ হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য এই টোটাপুরি আম সবথেকে বেশি উৎপাদন করে। যেহেতু অন্ধ্রপ্রদেশের সঙ্গে কর্ণাটকের একটা জল নিয়ে গণ্ডগোল রয়েছে, কৃষ্ণা নদীর জল নিয়ে গণ্ডগোল রয়েছে, সেই জন্য অন্ধ্রপ্রদেশ সরকার ঠিক করেছে কর্ণাটক থেকে কোনো রকমের আম আমদানি করা হবে না। এবং টোটাপুরি আমটা শুধুমাত্র যেহেতু অন্ধ্রপ্রদেশেই সবথেকে বেশি পাওয়া যায়, তাই অন্ধ্রপ্রদেশ চাইছে যে ওই আম যেন শুধুমাত্র ওই রাজ্যের মানুষরাই ব্যবহার করতে পারে এবং ওই রাজ্য থেকে অন্য জায়গায় বিক্রি করা যেতে পারে, কিন্তু অন্য রাজ্য থেকে যেন অন্ধ্রপ্রদেশে এই আম না ঢোকে।
মূলত অন্ধ্রপ্রদেশে এই আম পাওয়া গেলেও কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যেও কিন্তু 20% এই ধরনের আম দেখতে পাওয়া যায়। কৃত্রিম স্টার্ট আপ কর্তৃক তৈরি ভারতের প্রথম এজেন্টিক এআই সিস্টেমের নাম কি? আচ্ছা, এটা একটা স্টার্ট আপ সংস্থা কৃত্রিম। তো এই কৃত্রিম সংস্থা দ্বারা তৈরি যে এআই সিস্টেম তার নাম হচ্ছে ক্রুতি। সুরিনসর মানসার বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে আমরা দেখতে পাই? আচ্ছা, এই ধরনের এই যে বন্যপ্রাণী অভয়ারণ্য, এখানে কি হয়, এখানে বিশেষ ধরনের প্রাণীগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, দেখভাল করা হয়। এটা প্রকৃতির মধ্যে এই সুরিনসর মানসার, এটা অত্যন্ত সেন্সিটিভ একটা জোন, যেখানে বিভিন্ন রকমের প্রাণী দেখতে পাই আমরা, উদ্ভিদ দেখতে পাই আমরা। তো এই জায়গাটা অবস্থিত জম্মু ও কাশ্মীরে, এবং সম্প্রতি এটাকে সাইলেন্স জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। 2028 সালে চতুর্থ জাতিসংঘ মহাসাগর সম্মেলনের সহ আয়োজক কোন দুটি দেশ? মহাসাগরগুলিকে কেন্দ্র করে যে সমস্ত দেশ রয়েছে তাদের নিয়েই তৈরি হয় এই জাতিসংঘ মহাসাগর সম্মেলন। 2028 সালে এই রকম সম্মেলনের আয়োজক দেশ তারা হচ্ছে দক্ষিণ কোরিয়া ও চিলি। দুটো দেশই প্রশান্ত মহাসাগরের তীরবর্তী দেশ। তো এই দুটো দেশকে নিয়েই হচ্ছে 2028 সালের মহাসাগর সম্মেলন অনুষ্ঠিত হবে, এবং এই দুটো দেশই মূলত এর আয়োজক। এখানেই হচ্ছে এই বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন মিটিং, এই জিনিসগুলো এখানেই অনুষ্ঠিত হবে। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের প্রতিশোধ হিসাবে ইরান যে অভিযানটি চালু করেছে তার নাম কি? সম্প্রতি খবর আমরা জানি, 8-9 দিন হয়ে গেল, 10 দিনে পড়ল ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ শুরু হয়েছিল ইসরায়েলের হাত ধরে। ইসরায়েল রাইজিং লায়ন বলে একটা প্রকল্প বলা যায়। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের প্রতিশোধ হিসাবে ইরান যে অভিযান শুরু করেছে তার নাম কি? আমরা প্রত্যেকে জানি যে আজ 10 দিন হয়ে গেল ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। প্রথম ইসরায়েল আক্রমণ করেছিল, যার নাম দিয়েছিল অপারেশন রাইজিং লায়ন। তার প্রত্যুত্তরে ইরান যে অপারেশনটা শুরু করলো তার নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস, অপারেশন ট্রু প্রমিস 3। তো এই অপারেশনটা ইরান চালু করেছে। নিসার মিশন কোন দুটি মহাকাশ সংস্থার মধ্যে একটি যৌথ পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ মিশন? আচ্ছা, নিসার মিশন চালু করেছে দুটো মহাকাশ গবেষণা সংস্থা, একটা হচ্ছে নাসা আর একটা হচ্ছে ইসরো। নাসা এবং ইসরো দুজনের যৌথ উদ্যোগে এই নিসার মহাকাশ সংস্থা যেটা চালু করা হয়েছে, দুটো মহাকাশ গবেষণাগার এরা যৌথ উদ্যোগে এরা চালু করেছে। ভ্যালি ফিভার কোন ধরনের রোগ যা সম্প্রতি সংবাদে দেখা গেছে? ভ্যালি ফিভার, আচ্ছা, ভ্যালি ফিভার হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ, মূলত হচ্ছে ফাঙ্গাল ইনফেকশান। এটা মানে ছত্রাক দ্বারা সংক্রমিত রোগ। এটা মানুষের মধ্যে, বিশেষ করে বয়স্ক লোক এবং বাচ্চাদের মধ্যে খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ল্যাক পোকামাকড় মূলত বিশ্বের কোন অঞ্চলে পাওয়া যায়? ল্যাক পোকামাকড় মানে এটা অ্যাকচুয়ালি লাক্স, যেটা থেকে আমাদের হচ্ছে বিভিন্ন রেশমের জিনিসগুলো তৈরি হয়। এই লাক্স বা ল্যাক এইগুলো পাওয়া যায় কোথা? এইগুলো পাওয়া যায় হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়াতে, দক্ষিণ পূর্ব এশিয়াতে। সম্প্রতি খবরে দেখা যাওয়া মাউন্ট লেউতবি লাকি কোন দেশে অবস্থিত? এটা কি মাউন্ট লেউতবি লাকি? এটা হচ্ছে এক রকমের আগ্নেয়গিরি। তো এই আগ্নেয়গিরি সম্প্রতি দেখা গেছে ইন্দোনেশিয়ায়, যেখানে নতুন করে অগ্নুৎপাত শুরু হয়েছে, সেই জন্যে এটি বর্তমানে খবরে এসেছে। SIPRI বর্ষপুস্তক 2025 অনুসারে কোন দুটি দেশের কাছে সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্র রয়েছে? SIPRI একটি সংস্থা যারা হচ্ছে এরকম বিভিন্ন দেশের অস্ত্র ভাণ্ডার নিয়ে
পর্যবেক্ষণ করে এবং সেই নিয়ে রিপোর্ট পেশ করে। তো তাদের 2025 সালের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে সবথেকে বেশি সমরাস্ত্র রয়েছে যে দুটো দেশের মধ্যে, পারমাণবিক অস্ত্র যেটা, সেটা হচ্ছে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। অবাধ্য জনসংখ্যার ভিত্তিতে কোন বাঘ সংরক্ষণাগার ভারতের শীর্ষ বাঘের আবাসস্থল হয়ে উঠেছে? সবথেকে বেশি বাঘ বর্তমানে আমরা দেখতে পাই যে অভয়ারণ্যে বা যে টাইগার রিজার্ভে, সেটা হলো কানহা টাইগার রিজার্ভ। কানহা টাইগার রিজার্ভে এখন বর্তমানে সবথেকে বেশি বাঘ রয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে এখানে বাঘ সংরক্ষণ যেমন হয়, তেমনি এখানে বাঘের বিচরণ ক্ষেত্রগুলো অবাধ। এখানে হচ্ছে বাঘেদের কিন্তু কোনো ধরে বাঁধে রাখার জায়গা নেই, এখানে বাঘেরা খোলামেলা পরিবেশেই ঘুরে বেড়ায়। তো সেটা একটা অন্য কারণ বাঘের জনসংখ্যা বৃদ্ধির পেছনে। বর্তমানে কানহা টাইগার রিজার্ভে সবথেকে বেশি বাঘ রয়েছে। বাজাও উপজাতি মূলত কোন দেশে দেখতে পাওয়া যায়? বাজাও উপজাতি যে জন্য বিখ্যাত, এরা হচ্ছে ডুবুরি সম্প্রদায়। এরা সমুদ্রের তলায় প্রায় 30 মিটার গভীরতা পর্যন্ত ডুবতে পারে এবং সেখানে 5 থেকে 7 মিনিট এরা নিঃশ্বাস না নিয়েও থাকতে পারে। এই জন্য এরা খুব পরিচিত। তো এই বাজাও উপজাতি সম্প্রদায় যেখানে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপাইন্স। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপাইন্স। ক্যাপ্টেন জেমস কুক, এনার নাম আমরা শুনেছি। ইনি অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ দক্ষ নাবিক ছিলেন, যিনি অস্ট্রেলিয়া মহাদেশটা আবিষ্কার করেছিলেন, ক্যাপ্টেন জেমস কুক। তো এই ক্যাপ্টেন জেমস কুকের হারিয়ে যাওয়া জাহাজ, যার নাম হচ্ছে HMS অ্যান্ডেভার, এই HMS অ্যান্ডেভার সম্প্রতি কোথায় আবিষ্কৃত হয়েছে? কোথায় আবিষ্কৃত হয়েছে? রোড আইল্যান্ডে। রোড আইল্যান্ডের কাছে এই জাহাজের ধ্বংসস্তূপ 250 বছর পর, 250 বছর পর আবিষ্কৃত হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস, আমরা জানি প্রত্যেক বছর 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এবছরের যোগ দিবসের যে থিম সেটা হচ্ছে যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। ভারতের কোন রাজ্যটি প্রথম নগর স্থানীয় সংস্থা নির্বাচনের জন্য মোবাইল ভিত্তিক ভোটিং ব্যবস্থা চালু করেছে? এতদিন আমাদের অনেকেরই যে দাবি ছিল যে সমস্ত কিছু যখন অনলাইনে হচ্ছে, তাহলে ভোটে এত হিংসা রোধ করতে যদি অনলাইনে ভোটিং সিস্টেম চালু করা যায়। সেই ব্যবস্থাটাই প্রথম চালু হলো বিহার রাজ্যে, যেখানে কিছু লোকাল ইলেকশনের ক্ষেত্রে ভোটিংয়ের ব্যবস্থা চালু করা হয়েছিল। মোবাইল ভিত্তিক ভোটিং ব্যবস্থা বিহার রাজ্যে চালু করা হয়। অপারেশন সিন্ধুর উদ্দেশ্য কি? মনে রাখবে, এটা কিন্তু সিঁদুর নয়, এটা হচ্ছে অপারেশন সিন্ধু। তো এই অপারেশন সিন্ধু সম্প্রতি চালু করা হয়েছে। সিন্ধু এই চালু করার উদ্দেশ্যটা কি? এটা চালু করার উদ্দেশ্য ইরানে যে সমস্ত ভারতীয়রা আটকে পড়েছে যুদ্ধের কারণে, তাদেরকে ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে আসা। সেই উদ্দেশ্যে অপারেশন সিন্ধু চালু করেছে ভারতের বিমান দপ্তর। এবং সেখানে কী হচ্ছে, বিভিন্ন রকমের বিমান দেওয়া হচ্ছে, বিমান পরিষেবা দেওয়া হচ্ছে, যেখানে প্রায় 1000 থেকে 2000 ভারতীয় যারা ইরানে আটকে পড়েছিলেন তাদেরকে ভারতবর্ষে ফেরত নিয়ে আসা হচ্ছে। সম্প্রতি কোন দেশ প্রধানমন্ত্রী মোদীকে সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রদান করেছে? আচ্ছা, প্রধানমন্ত্রী মোদীকে সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রদান করেছে সাইপ্রাস দেশটি। সাইপ্রাস দেশটি 1991 সালে তৈরি হয়। তারপরে এই দেশের তৎকালীন যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তার নাম হলো আর্চ বিশপ ম্যাক্রিওস III। তার নাম অনুসারে এই দেশের বেসামরিক যে সম্মানটি সেটা নামকরণ করা হয়েছে। সম্মানটির নাম হলো গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ ম্যাক্রিওস III। এই সম্মানটি বর্তমানে প্রধানমন্ত্রী মোদীকে প্রদান করা হয়েছে। কেন করা হয়েছে
না প্রধানমন্ত্রী মোদির বিশ্বব্যাপী নেতৃত্বদান এবং বিশিষ্ট সেবার জন্য এই সম্মানে তাকে ভূষিত করা হয়েছে সাইপ্রাস দেশের তরফ থেকে। 51তম G7 শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়ে গেল? দেখো 51তম G7 সম্মেলন যেখানে অনুষ্ঠিত হলো সেটা হলো কানানাস্কিস, কানাডার কানানাস্কিসে এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়ে গেল।